আমি আইএলটিএস দিয়েই হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে অ্যাপ্লাই করেছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি অফার লেটার পেয়ে গেছি। ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয় ভাবছিলা যে বিদেশে যাওয়া পড়তে, এন্ড এত অল্প সময়ের মধ্যে সে তার স্বপ্নটাকে বাস্তবায়নও করে ফেললো। কিন্তু 20 দিনের মতো প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছি। আমি ইউকেতে যাচ্ছি। ইউকেতে যদি আইএলটিএস এ ভালো স্কোর না থাকে তো ইউনিভার্সিটিটা মোস্টলি যেটা করে আপনাকে হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামে দিয়ে দিবে। ওভারঅল 6 থাকতে হবে আপনাকে, রাইট, ফাউন্ডেশনে যেতে না চান। রাইট, এটা আপনার প্রায় 1 ইয়ার বাঁচবে এবং প্রায় 10 to 12 লাখ টাকাও বাঁচবে। টাইম অ্যান্ড মানি যদি আপনি সেভ করতে চান আপনাকে অবশ্যই আইএলটিএস একটা ভালো স্কোর করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে আমার সাথে আছে ফাহিম, এবং ফাহিম আমার আইএলটিএস কোর্সটি করে 7.5 স্কোর করেছে, which is an amazing score. ফাহিম, সুপার এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার, এন্ড আজকে আমরা ইনশাআল্লাহ সবার সাথে তোমার আইএলটিএস এর স্টোরিটাও শেয়ার করতে পারবো। একদম শুরুতে তুমি যদি জাস্ট একটু ব্রিফলি তোমার ইন্ট্রোডাকশনটা সবাইকে দিয়ে দিতে। আমি মোহাম্মদ ইরফানুর রহমান ফাহিম, রিসেন্টলি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি পাস করেছি। তারপরে আমি 10 মিনিটস স্কুলের আইএলটিএস কোর্সটি করে আইএলটিএস এ 7.5 স্কোর করতে পেরেছি। অলরাইট ফাইন। সো একদম স্টার্টে যদি বলি, আইএলটিএস পরীক্ষা দেওয়ার তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, কোন বিষয়গুলো বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, একটু সবার সাথে যদি শেয়ার করতে। ফার্স্টে আমি আইএলটিএস পরীক্ষা দিব এটা চিন্তা করি ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, মানে এই বছরের ফেব্রুয়ারি? এই বছরের ফেব্রুয়ারি মাসে। তখনই আমি ডিসিশনটা নিয়ে ফেলি। ডিসিশনটা নেওয়ার পর প্রথম যে কাজ ছিল আমি দেখতেছিলাম যে আমার কোনটা সুবিধা হয় কোর্সটা করা। আচ্ছা। সো দেখলাম যে আপনাদের কোর্সটা বেশ সুবিধাজনক আমার ক্ষেত্রে। আচ্ছা। কারণ আমি সেপ্টেম্বর সেশনটা ধরতে যাচ্ছিলাম। মানে তুমি এই বছরেই যেতে চাচ্ছিলে? সেপ্টেম্বর ইনটেকটা ধরতে যাচ্ছিলাম। তো এটার জন্য আমাকে অবশ্যই শর্ট টাইমে কোর্স শেষ করতে হবে, স্কোর পেতে হবে, হ্যাঁ পেতে হবে, রেজাল্ট পেতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। সো আপনাদের কোর্সটা আমার জন্য একদম পারফেক্ট ছিল বলতে গেলে। রাইট। সো আমি দেরি না করে জাস্ট ঝটফট করে আমি কোর্সটা কিনে ফেলি। হ্যাঁ। কোর্সটা কিনে ফেলার পর আমি মোটামুটি 20 দিনের মতো সময় পেয়েছি। আচ্ছা। আমি আগে হচ্ছে আমি যেটা করছি, আমি আগে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম আইএলটিএস এক্সামের। মানে প্রিপারেশন নেওয়া শুরু করার আগে তুমি রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। তো 35 ডেজ থাকতে আমি রেজিস্ট্রেশন করে ফেলি। তারপরে আমি 20 দিনের মতো প্রিপারেশন নিয়েছি। 20 দিনের মতো প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছি। তো এক্সামের এই সময়টাতে আমার সবচেয়ে বেশি যে টাফ জিনিসটা লাগছে সেটা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট। রিডিং এর ক্ষেত্রে আমি দেখতেছিলাম আমার 1 আওয়ার 15 মিনিটসের মতো চলে যাচ্ছে। রাইট। তো এটা আমাকে একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে। তো এটা ওভারকাম করতে আমাকে বারবার প্র্যাকটিস করতে হয়েছে। অনেক ঝামেলা হয়েছিল এটা ওভারকাম করতে গিয়ে। তো এট লাস্ট করতে পেরেছি। আর আরেকটা বিষয় ছিল স্পিকিং এ। কোন একটা বিষয়ে 2 মিনিট আমাদের বলতে হয়। তো ওই বিষয়টায় টাইমটা ফুলফিল হচ্ছিল না। রাইট। মানে তোমারটা আরো আগে শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো ওটা ওভারকাম করতে আমাকে নিজে বারবার প্র্যাকটিস করতে হয়েছে। এই দুটোই আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। ফাইন, তুমি একটা ইন্টারেস্টিং বিষয় বললা, সেটা হচ্ছে তুমি বলছিলে যে তুমি সেপ্টেম্বরের সেশনটা ধরতে চাও। সো এরই মধ্যে কি আইএলটিএস দিয়ে তোমার কোথাও অ্যাপ্লাই করা হয়েছে? সেপ্টেম্বরে কি কোথাও যাচ্ছ? জি, আমি আইএলটিএস দিয়েই হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে অ্যাপ্লাই করেছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি অফার লেটার পেয়ে গেছি। আমার অ্যাডমিশনের কাজটাও হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে। আচ্ছা। আজকে আসার সময় আমি হচ্ছে ভিসার জন্য মেডিকেল করে এসেছি। যদি সবকিছু ঠিক থাকে তো নেক্সট উইকে আমি ভিসা অ্যাপ্লাইটা করতে পারবো। সুপার, কংগ্রাচুলেশনস, দ্যাটস অ্যামেজিং। বিকজ আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় দেখা গিয়েছে বিদেশে পড়ার একটা স্বপ্ন আমাদের মধ্যে ছিল। আমিও যেমন অনেক অল্প বয়স থেকেই বিদেশে পড়তে যাবো এটা নিয়ে ভাবতাম। সো দিস ইজ অ্যামেজিং। তুমি এত অল্প সময়ে আইএলটিএস পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন নিয়েছো, অ্যাপ্লাই করেছো। বিকজ তুমি একটু আগেই কিন্তু বললা যে তুমি হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয় ভাবছিলা যে বিদেশে যাওয়া পড়তে, অ্যান্ড এত অল্প সময়ের মধ্যে সে তার স্বপ্নটাকে বাস্তবায়নও করে ফেললো। কিন্তু সে অ্যাকচুয়ালি সেপ্টেম্বরে পড়তে যাচ্ছে। অ্যান্ড তুই কি স্কলারশিপ পেয়েছো? জি আপু, পার্শিয়ালি স্কলারশিপ পেয়েছি 2500 পাউন্ড। ইনসেইন, দ্যাটস অ্যামেজিং। কারণ আপনারা চিন্তা করে দেখেন, ফেব্রুয়ারি মার্চে সে চিন্তা করলো যাচ্ছে বিদেশে অ্যাপ্লাই করব। তারপর সে আইএলটিএস পরীক্ষা দিল, 7.5 স্কোর করলো, স্কলারশিপও পেলো, এবং আজকে বললো যে সে মেডিকেলের এক্সামটাও দিয়ে আসছো মনে হয়, তুমি টেস্ট যেটা করতে হয়। সো মোটামুটি তোমার এখন আর যাওয়ার পথে কোনো বাধা নাই। তুমি কিন্তু ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে যাচ্ছ, এটা কনফার্ম। আবার স্কলারশিপ নিয়ে যাচ্ছে। দিস ইজ অ্যামেজিং, কংগ্রাচুলেশনস। এটা খুবই ভালো একটা সংবাদ। থ্যাংক ইউ। নাও দ্যাট তুমি বিদেশে যাচ্ছ, তুমি কিন্তু আইএলটিএস এর পুরো প্রসেস দিয়ে গিয়েছো, তুমি অ্যাপ্লিকেশনের প্রসেসটাও কমপ্লিট করেছো। সো অনেক স্টুডেন্ট আছে যারা এরকম বিদেশে পড়তে যেতে চায়।
তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতা। ফার্স্ট অফ অল IELTS এ অবশ্যই ভালো স্কোর করতে হবে। আমি ইউকেতে যাচ্ছি, ইউকেতে যদি IELTS এ ভালো স্কোর না থাকে তো ইউনিভার্সিটিটা মোস্টলি যেটা করে আপনাকে হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামে দিয়ে দিবে। রাইট, আপনাকে যেটা করতে হবে অবশ্যই টাইম অ্যান্ড মানি যদি আপনি সেভ করতে চান আপনাকে অবশ্যই IELTS একটা ভালো স্কোর করতে হবে। মিনিমাম ওভারঅল 6 থাকতে হবে আপনাকে, রাইট, আপনি ফাউন্ডেশনে যেতে না চান। রাইট, এটা আপনার প্রায় 1 ইয়ার বাঁচবে এবং প্রায় 10 to 12 লাখ টাকাও বাঁচবে। 10 থেকে 12 লাখ টাকা এবং 1 বছর, এটা কিন্তু এক্সপেন্সিভ এবং এটা অনেক বড় একটা সময়। দেখা যায় যে ইংরেজি না পারলে তুমি বলছো যে ফাউন্ডেশন কোর্সে আমাদেরকে ঢুকাই দিবে এবং সেখানে আমাদের এক্সট্রা 10 থেকে 12 লাখ টাকা খরচ হবে, 1 বছর পুরা সেখানে আমাদের যাবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের IELTS স্কোরটা ভালো না রাখতে পারি আমাদের এই সমস্যাটা হতে পারে। সো ইটস হিউজ। সো তুমি যখন তোমার IELTS প্রিপারেশন নিচ্ছিলা, তুমি ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত প্রিপারেশন নেওয়া শুরু করেছো। সো যখন তুমি প্রিপারেশন নিচ্ছিলা তোমার কি কি ধরনের রিসোর্সেস বা কোন কোন জায়গাগুলো থেকে তুমি মেইনলি প্রিপারেশন নিয়েছো? ধরো এই কোর্সের পাশাপাশি আর কি কি করেছিলা? আমি এই কোর্সের পাশাপাশি আর কিছু করিনি। আমি যেটা করেছি আপনার কোর্সটাই আমি ভালো মতো করেছি। কোর্সটা একদম থ্রোলি সবকিছু বোঝানো আছে, কোনো সমস্যা নাই। স্পেশালি ফরম্যাটটা ক্লিয়ারলি বোঝানো আছে আমাদের জন্য। প্রত্যেকটা বিষয়, রাইটিং এর প্রত্যেকটা বিষয় উদাহরণ দিয়ে দেখানো আছে, লিসেনিং, রিডিং প্রত্যেকটা বিষয় থ্রোলি বোঝানো আছে উদাহরণ সহ। তো উদাহরণটা অনেক বড় একটা হেল্প করে। তো উদাহরণটা দিয়ে আসলে সব ক্লিয়ার হয়ে যায়, কোনো কিছু বাকি ছিল না শেষ পর্যন্ত কোর্সের কারণে। এই জন্য আর কিছু প্রয়োজন পড়েনি আমার। রাইট, রাইট। আর তুমি যেহেতু বললা যে তুমি শুধুমাত্র ধরো অনলাইনের রিসোর্সেস বা একটা কোর্স করেই তোমার প্রিপারেশনটা নিয়েছো, এখান থেকে যদি তুমি আরেকটু শেয়ার করতা যে অনলাইনে পড়াশোনা নিয়ে দেখা যায় যে বেশিরভাগ মানুষের একটা ধারণা থাকে যে অনলাইনে আসলে পড়াশোনা করে লাভ নাই, বা অনলাইনে পড়ে আমরা হয়তো বা অফলাইনে পড়ার যে ভ্যালুটা আছে সেটা পাবো না। সো এখানে তোমার অভিজ্ঞতাটা কিরকম ছিল? পুরোপুরি IELTS এর মতো বড় পরীক্ষার প্রস্তুতি তুমি সম্পূর্ণভাবে অনলাইনে নিলা, সো এখানে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। আমার বেশ টাইম সেভ হয়েছে এবং বলতে গেলে বেশ টাকাও সেভ হয়েছে। টাইম অ্যান্ড মানি দুটোই আমার সেভ হয়েছে। কোভিড প্যান্ডেমিকের কারণে বিষয়টা হচ্ছে এখন আমরা সবাই এখন অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন চেঞ্জ হচ্ছে বিষয়টা, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামীতে সবাই অনলাইন দিক থেকে চলে আসবে। আর বিষয়টা হচ্ছে খুবই ইজিভাবে কোর্সটা তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। কোর্সটা যদি ইজিভাবে তুলে ধরা না হতো তাহলে হয়তো দেখা যেত আমাকে অফলাইনেও যেতে হচ্ছে, কিন্তু ইজিলি তুলে ধরার কারণে আমার আর অফলাইনে যেতে হয়নি। রাইট, রাইট। সো অনলাইনে যেহেতু পড়াশোনা করছো পুরোপুরি, ফাঁকিবাজি করতা? কোনো সময় কি এমন হতো যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে তুমি আসলে পড়তেছো না? না, এরকম না। বিষয়টা হচ্ছে পড়ার মোটিভেশন পাচ্ছিলাম না, এই জন্য আগে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করে নিয়ে এপ্রিলের 30 তারিখে আমি এক্সাম দিয়েছি। তো এপ্রিলের 3 তারিখ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম আমি। তো আমি 23 তারিখে আমার প্রিপারেশন শেষ হয়, 25 তারিখে আমার স্পিকিং ছিল, 30 তারিখে রিটেন ছিল। সো কারণ রেজিস্ট্রেশন করে ফেলার পরে তো আর বাঁচার কোনো উপায় নেই। ইন্টারেস্টিংলি আমিও হুবহু সেম জিনিসটা করছিলাম। আমি হচ্ছে IELTS কখন দিব নাকি দিব না অনেক দিন ধরে আমতা করছি। তারপরে ভাবলাম যে না, রেজিস্ট্রেশনটা করে ফেলি, এরপরে আর পালানোর কোনো উপায় নাই, কারণ টাকা তো দিয়ে দিয়েছি। আর অনেকেই আজকের আমাদের এই ভিডিওটা দেখছে যারা হয়তোবা ভবিষ্যতে নিজেরাও IELTS পরীক্ষা দিবে, হয়তোবা একবার অলরেডি দিয়ে ফেলেছে, মন মতো স্কোর পায়নি। তাদের উদ্দেশ্যে তুমি যদি তোমার কিছু পার্সোনাল টিপস এন্ড ট্রিক্স বা কোনো স্ট্র্যাটেজি শেয়ার করতা? আমি ফার্স্টে বলবো রিডিং সেকশনের ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আমি যেটা লক্ষ্য করেছি টাইমটা ম্যানেজ হয় না, আপনি টাইম এক্সিড করে যান। তো রিডিং সেকশনের ক্ষেত্রে সেটা দেখতে হবে। আর লিসেনিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু আপনি ধরতে না পারেন, স্কিপ ইট, আপনি নেক্সট সেকশনে চলে যান। ঠিক আছে, আপনি আশা করা যায় লিসেনিং এ তাহলে ভালো স্কোর করতে পারবেন। আর রাইটিং এর ক্ষেত্রে কিছু করেনি, আপনার গ্রামার সেকশনটা একটু রিভিশন দিবেন, আপনি বারবার রাইটিং পার্টটা দেখবেন। প্রয়োজনে পড়লে আপনি এখন অনলাইনে অনেক ফ্রি ওয়েবসাইট আছে, ওখানে আপনি লিখে গ্রামার চেক করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ফলগুলো দেখাবে আপনাকে। আর হচ্ছে আপনি স্পিকিং এর ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে আপনি যদি ইংলিশ মুভি দেখেন সেটা হচ্ছে আপনাকে রিডিং স্পিকিং দুইটার ক্ষেত্রে হেল্প করবে। আর আমার ক্ষেত্রে আরেকটা জিনিস হেল্প করছে রিডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কোরিয়ান বা টার্কিশ যে ফিল্ম বা ওয়েব সিরিজগুলো আছে ওগুলা তো সাবটাইটেলস দিয়ে দেখতে হয়। তো সাবটাইটেলস দিয়ে দেখতে গেলেও দেখা গেল যে আমার রিডিংটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। লিসেনিংটা হয়তো বা এত না, বাট রিডিংটা ডেফিনেটলি, হ্যাঁ, কারণ আমাকে বুঝতে হচ্ছে, নাহলে তো মিস আউট হয়ে যাব আমি, এইজন্য। এগ্রিড, এটা অনেক ভালো একটা টিপ।
এবং এটা কিন্তু শুধুমাত্র IELTS এর ক্ষেত্রে না, এটা স্পোকেন ইংলিশ হোক, জাস্ট ওভারঅল ইংলিশের যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস টিপ। আই হোপ যে আজকে এই টিপটা আপনারা শুনে কাজে লাগাবেন, বিকজ দেখবেন যে এটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। তুমি বলেছিলে যে তোমার স্পিকিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, তাই না? সো স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি কি ধরনের টিপস বা কি ধরনের প্র্যাকটিস ফলো করেছিলা যখন নিজে স্পিকিং টেস্ট দিচ্ছিলা? কারণ স্পিকিংয়ের ক্ষেত্রে দেখা যায় সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়, অনেক কিছু পড়াশোনা করে গিয়েও দেখা যায় যে আমরা স্পিকিং টেস্টে গিয়ে ঠিকমতো ফ্লুয়েন্টলি বলতে পারি না। সো এখানে তুমি কি করেছিলা? স্পিকিং টেস্টে নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক। এখানে কোনো সিলেবাস তো নেই যে পড়ে যেতে পারবো আমি, তো ন্যাচারালি দেওয়া উচিত। এটা ন্যাচারালি এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে, ন্যাচারালি অ্যানসার করব, তাদের সাথে একটা কনভারসেশন ক্রিয়েট করব, তারা এটাই চায়। তো আমাদের ক্ষেত্রেও সেম। আমি হচ্ছে কিছু কিউ কার্ড পাওয়া যায় অনলাইনে, কিউ কার্ডটা দেখে, কোয়েশ্চেনটা দেখে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম যে এটা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি এইভাবে উত্তরটা দিব। সো এটা আমাকে অনেক বড় হেল্প করছে স্পিকিং এর ক্ষেত্রে। আর টাইম টেবিল মেনটেন করতাম, যে আমাকে ফার্স্টে সেকেন্ড পার্টে 2 মিনিট একটা সময় থাকে আমাকে কোয়েশ্চেন ধরার জন্য, ওইটা আমি পূরণ করতে পারতাম না, আমার 2 মিনিট হয়ে আগেই শেষ হয়ে যেত। এটা ওভারকাম করতে আমার সবচেয়ে বেশি টাইম লেগেছে, বাকিটা ইজিলি করা গেছে প্র্যাকটিসের মাধ্যমে। সুপার ফাইন, থ্যাংক ইউ সো মাচ তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ যে আজকে যারা ভিডিও দেখছেন ওভারঅল IELTS পরীক্ষা নিয়ে, কোর্স সম্পর্কে সবকিছু নিয়ে একটা ধারণা পেয়েছেন। ভবিষ্যতে আরেকটা ভিডিওতে আবারও আপনাদের সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফাহিম।